নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা পড়ব শিকার জীবনানন্দ দাশ, যেটি মুক্ত পাঠাগার নামক গ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল এবং এর সাজেশন তোমরা কমিউনিটিতে পেয়ে যাবে, আমি আপলোড করে দেবো এর সঙ্গে। শিকার জীবনানন্দ দাশ মুক্ত পাঠাগারে প্রথম প্রকাশিত হয়। ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো নীল। এখানে ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল বলতে বোঝানো হয়েছে যে ঘাসফড়িংকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে ওর যে দেহের রং সেটি সবুজাভ নীল বা কখনো সবুজ হয়, কিন্তু এখানে এক্ষেত্রে বলা হয়েছে কবিতায় যে সবুজাভ নীল বা কোমল যে মিষ্টি একটি নীল, সেই রংটির সঙ্গে ভোরের যে আকাশের রং সেটি যেন মিলে গেছে। কবি জীবনানন্দ দাশ আমাদের এই কোমল নীলের সঙ্গে আকাশের রঙের তুলনা করেছেন। চারিদিকে পেয়ারা, এবার দ্বিতীয় লাইনে আসে, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। টিয়ার পাখির যে পালক সেটি সবুজ রঙের হয়, কচি কলা পাতা বা এরম, সেটা আমরা সবাই জানি। পেয়ারা ও নোনা গাছের পাতাও যেন ঠিক সেই টিয়া পাখির পালকের মতোই সবুজ। এখানে তাহলে ঘাসফড়িংয়ের দেহের যে কোমল নীল সেটিকে ভোরের আকাশের রঙের সঙ্গে, মানে ভোরের আকাশের রঙকে ঘাসফড়িংয়ের দেহের কোমল নীলের সঙ্গে তুলনা করা হয়েছে। অপরদিকে পেয়ারা ও নোনা গাছকে টিয়া পাখির পালকের মতো সবুজের সঙ্গে তুলনা করা হয়েছে। একটি তারা এখনো আকাশে রয়েছে। কখনো কখনো আমরা খুব ভোরে উঠলে লক্ষ্য করি যে তখনও আকাশে একটি তারা কিন্তু থাকে। এক এক সময় খুব ভোরে উঠলে চাঁদ দেখতে পাই, এছাড়াও একটা দুটো তারা আমরা দেখতে পাই খুব ভোরবেলায় উঠলে আকাশে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। পাড়াগা বা গ্রাম তো শহরের মতো অত উন্নত না হলেও মানুষরা খুব সরল সাদাসিধে, খুবই সাদা মনের হয়। তো পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো, মানে সেই মেয়েটির হয়তো সদ্য বিবাহ হয়েছে এবং বাসর ঘরে সে একান্ত মনে মানে সে খুব লজ্জায় রয়েছে বাসর ঘরে, সেই কথা বলা হয়েছে। সেরমভাবে তারাটি রয়েছে আকাশে একাকী। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। মিশরে যে মানুষই তার বুকে যে মুক্ত ছিল, মানে মুক্তর যে চেন বা সেই চেনে যে মুক্ত ছিল, সেই মুক্ত নীল মদের গ্লাসে রেখেছিল। সেরম লাগছে তখন ওই তারাটাকে ওই নীল আকাশের মধ্যে, যেন মনে হচ্ছে ওই গলার যে বুকের যে মুক্ত, সেই একটা মুক্ত যেন ওই নীল মদের গ্লাসের মধ্যে ফেলে দিয়েছে। সে নীল আকাশের মধ্যে একটি তারা এমনভাবে জ্বলছে। হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতের শরীর রাখার জন্য দেশওয়ালিরা, মানে হচ্ছে উষ্ণ রাখার জন্য, আমরা এখন তো সবার বাড়িতে রুম হিটার রয়েছে, কিন্তু আগেকার দিনে গ্রামের দিকে বা শহরের দিকেও মানুষরা এক জায়গায় গোল হয়ে বসে, যেগুলোকে আমরা এখন বনফায়ার বলি, সেরকমই আগেকার দিনে মানুষরা কাঠ, মানে খড়কুটো একসঙ্গে করে সেখানে আগুন জ্বালিয়ে ওর সামনে বসে তাপটা নিত, যাতে শরীর গরম থাকে। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, দেশওয়ালিরা ওই করেছে, মাঠে আগুন জ্বালিয়ে শরীর রাখছে। মোরগ ফুলের মতো লাল আগুন, মানে আগুনটাকে আবার মোরগ ফুলের মোরগ ফুল হচ্ছে লাল রঙের একটি ফুল, খুবই রেয়ার হয়তো, তার আগুনটাকে সে মোরগ ফুলের রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে ভোরের আকাশের রঙকে ঘাসফড়িংয়ের দেহের কোমল নীলের সঙ্গে তুলনা করা হয়েছে। পেয়ারা নোনা গাছটাকে টিয়া পাখির পালকের সঙ্গে সবুজের সঙ্গে তুলনা করা হয়েছে। আর এদিকে মোরগ ফুলের রঙের সাথে তুলনা করা হয়েছে আমাদের লাল আগুনের, যেটা দেশওয়ালিরা জ্বালিয়েছিল। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের, মানে তারা কি দিয়ে আগুন জ্বালিয়েছিল, মানে ওর মধ্যে কি ছিল, শুকনো অশ্বত্থ পাতা ছিল যার সাহায্যে আগুন জ্বালিয়েছে, ওগুলো পুড়ে আগুন জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর।
কুমকুম মানে সিঁদুর বা সিঁদুর জাতীয় ওরকম লাল রঙের হয়, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, মানে রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে ধূসর, মানে রোগা শালিকের যে বিবর্ণ ইচ্ছা, মানে যে ইচ্ছা কখনো পূরণ হবে না, সেই ইচ্ছার মতো সূর্যের মানে আকাশের যে রং সেটিও ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, আর মোরগ ফুলের মতো লাল নেই। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এবার দ্বিতীয় স্ট্যাঞ্জা বা দ্বিতীয় স্তবক। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, মানে রাতের বেলা চিতাবাঘিনী যে আসে তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রক্ষা করতে করতে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে নিজের প্রাণ রক্ষা করেছে। কে করেছে বা সেটা বলা হচ্ছে। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল, মানে সুন্দর দেখতে একটি বাদামি রঙের একটি হরিণ নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়ে রাতের অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরে বেরিয়েছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে। এবার যেই ভোর হয়েছে, এবার ভয় কেটে গেছে, এবার সে বেরিয়ে এসেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মানে কচি বাতাবি লেবুতে না একটা মিষ্টি গন্ধ, একটা সুন্দর একটি গন্ধ থাকে, সেই সুগন্ধি ঘাস, মানে সেই ঘাসগুলোকেও সেই সুগন্ধি ঘাস বলতে সেই কচি বাতাবি লেবুর গন্ধ যেন সেই ঘাসগুলোই রয়েছে, তাই সুগন্ধি ঘাস বলা হয়েছে, এরকম মনে হচ্ছে। সে হরিণটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেগুলি। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। নদী খুব ভোরের বেলায় ঠান্ডা জল, এছাড়াও এমনিতে নদীতে তো ঠান্ডা জল হয়, তীক্ষ্ণ শীতল ঢেউ, একের সময় খুব ঠান্ডা হলে মনে হয় যেন জল কেটে বেরিয়ে যায়, মানে জল দিয়ে যেন গা কেটে যায়, এমন ঠান্ডা আসে। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। ঘুমহীন ক্লান্ত কেন? কারণ সে সারা রাত চিতাবাঘিনীর থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে অর্জুনের বন থেকে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরে বেরিয়েছে, তাই তার দেহটি ঘুমহীন ও ক্লান্ত এবং বিহ্বল। অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো, মানে অন্ধকারে সে কুঞ্চিত হয়েছিল জরায়ুর মধ্যে, যেমন বাচ্চা জরায়ুর মধ্যে বা মাতৃগর্ভে যেমন বাচ্চা, সেই শিশুটি খুব মানে এক জায়গায় জড়সড় হয়ে গুটিয়ে থাকে, তেমনি ওই শীতের রাতেও যেন হরিণটি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরে বেরিয়েছে ঠিকই, কিন্তু সে যেন নিজেকে কুঞ্চিত করে রেখেছিল। এখন যে ভোরের আলো যখনই ফুটেছে, এখন যেন জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য, মানে একটা অফুরন্ত আনন্দ পাওয়ার জন্য সে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, মানে তার যে বাদামি রং, সোনার যে রং, সেই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো সে জেগে উঠেছে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, মানে হরিণটি এমনভাবে নিজেকে সবার সামনে মানে আনতে চায় যাতে অনেক হরিণী তার রূপ দেখে চমকে যায়। হঠাৎ একটা অদ্ভুত শব্দ, হঠাৎই এত সুন্দর একটা পরিবেশে একটি অদ্ভুত শব্দ হয়। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এখানে আগের স্তবকে আমরা পড়েছি মোরগ ফুলের পাপড়ির মতো ভোরের আকাশের রং লাল, এখানে মচকা ফুলের পাপড়ির মতো নদীর জল লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল।
মানে যেই হরিণের পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য নদীতে নেমে সোনার রংটাকে, নিজের গায়ের সোনার যে রং সেটাকে দেখাচ্ছিল, সেই হরিণটি যে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে সারা রাত বাঁচিয়ে রেখেছিল, সে আর অবশেষে নিজের প্রাণ রক্ষা করতে পারল না। ভোরের বেলায় ভাগ্যের কি পরিহাস দেখো, যে ভোরের বেলায় উষ্ণ শিকারীদের হাতে তাকে নিজের প্রাণ দিতে হলো। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। মানে অদ্ভুত সুন্দর লাইনটি, যে সিগারেটের যে ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, মানে যারা যে সমস্ত শিকারীরা, দেশওয়ালিরা তাকে শিকার করেছিল, তারা সিগারেট খাচ্ছে, সেই ধোঁয়া। তাদের টেরিকাটা মানে মাথার স্মৃতি করে চুল আছড়ানো কয়েকটি মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, মানে যে বন্দুক দিয়ে ওরা শিকার করেছে সেই বন্দুক রাখা। হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম, মানে সেই হরিণের দেহে আর প্রাণ নেই, নিস্পন্দ নিরপরাধ ঘুম। আর এই কবিতার সাজেশনটি আমি একটু পরে আপলোড করে দিচ্ছি। নমস্কার। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।